আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। নির্বাচনী প্রচারণাকালে উসমান হাদি গুলিবিদ্ধ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক। তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। জানা গেছে, আজ রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারকালে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম সাংবাদিকদের বলেন, আমি শুনেছি গুলিবিদ্ধ হয়েছেন, তবে কোথায় তা আমরা জানি না। নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই বললেন প্রেস সচিব। আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য একটি দল তাদের বিরুদ্ধে কথা বলছে না, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। কোনো দল নয়, স্বতন্ত্র নির্বাচন করবে নাসিব মাহমুদ। সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্র নিহত। এমবিবিএস বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। জাপানে 6.7 মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কবার্তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার বেলা 11:30টার দিকে শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছেন। যারা আইন হাতে তুলে নেয়ার চেষ্টা করবে এবং আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে। এছাড়া যারা অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করবে, তাদের এই সরকার কঠোর হাতে দমন করবে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে করা প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা পতিত স্বৈরাচারের পার্টি, তারা নিজেরাই নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। তারা রাজনৈতিকভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে, কিন্তু সেটা না করে তাদের কর্মীরা রাইফেল পিস্তল নিয়ে নেমেছে বাচ্চা কাচ্চাদের খুন করার জন্য। প্রেস সচিব বলেন, তারা ভেবেছিল অনেক লোককে খুন করলেও 15 বছর চুপ ছিল, আরও 15 বছর সবাই চুপ থাকবে। এখন নিজেরাই তারা নিজেদের আউট করে দিয়েছে। এদিকে নির্বাচনে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য একটি দল তাদের বিরুদ্ধে কথা বলছে না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির 6ষ্ঠ দিনের উদ্বোধনী অধিবেশনে মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, 71-এর চেতনা নিয়ে রাজনৈতিক ব্যবসা করার চেষ্টা যারা করেছে, তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। 71-কে দলীয়ভাবে ব্যবহার করা উচিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের হত্যাযজ্ঞ ও দুর্নীতির ইতিহাস জাতিকে ভুলে গেলে চলবে না বলেও মন্তব্য করেন তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবেগী না হয়ে সুষ্ঠু পরিকল্পনা নিয়ে এগোতে চায় বিএনপি। তিনি দাবি করেন, 2024 সালের অভ্যুত্থান শুধু 36 দিনের আন্দোলনের ফল নয়, বরং 15.5 বছরের সমষ্টিগত প্রয়াসের ফল। নির্বাচনী তফসিল ঘোষণা নিয়ে অনেকে ভারাক্রান্ত হলেও শেষ পর্যন্ত সবাই স্বাগত জানাতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেছেন বিএনপির এই সিনিয়র নেতা। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ সকালে এক ফেসবুক পোস্টে এই কথা জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে গতকাল। এর আগের দিন অন্তর্বর্তী সরকারের 2 ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছেড়ে দেয়া আসিফ ও মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন তা নিয়ে নানা গুঞ্জন ছিল। গুরুত্বপূর্ণ পদ দিয়ে এনসিপিতে যোগ দেবেন, গণ অধিকার পরিষদে যোগ দিয়ে বিএনপি জোটের প্রার্থী হবেন। আসিফকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে এমন নানা গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তিনি জানালেন, বড় কোনো রাজনৈতিক দলে নয়, বরং ভোটের মাঠে স্বতন্ত্রভাবেই লড়বেন তিনি। ফেসবুক পোস্টে একটি ভিডিও জুড়ে দিয়েছেন আসিফ। এতে তাকে বলতে শোনা যায়, বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে তা নির্ধারণ করার সুযোগ এসেছে দীর্ঘ 17 বছর পর। নতুন বাংলাদেশ বিনির্মাণ স্বপ্নের বাস্তবায়ন কঠিন, তবে অসম্ভব নয়। যুগ যুগ ধরে চলে আসা বিভাজনের রাজনীতি নয়, প্রতিটি নাগরিকের জন্য জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা, নতুন সামাজিক, রাজনৈতিক ও জিওপলিটিক্যাল বন্দোবস্তের বাস্তবায়ন জরুরি। তিনি আরও বলেন, এই লড়াই সহজ নয়, তবে মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন ফেলানি, আবু সাইদ ও মুগ্ধদের ত্যাগের প্রেরণা নিয়ে আমি এই পুনর্গঠন ও বিনির্মাণের লড়াই চালিয়ে যেতে চাই। এদিকে রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের আরোহী 2 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ ভোর 5টার দিকে
ওই 2 শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ইরাম রেদওয়ান ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র অপু আহমেদ। এদিকে 2025-26 শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের MBBS ও BDS ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দেশের 17টি কেন্দ্র ও 49টি ভেন্যুতে সকাল 10টা থেকে বেলা 11:15 পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এবছর ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন 1,22,632 জন। এর মধ্যে ছেলে 49,028 জন এবং মেয়ে 73,604 জন। এদিকে জাপানের উত্তর পূর্বাঞ্চলে 6.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এরপরই সুনামি সতর্কবার্তা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর। আওমোরি প্রিফেকচারের উপকূলে 20 কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে। ওই অঞ্চলে 7.5 মাত্রার ও বড় ভূমিকম্প আঘাত হানার মাত্র কয়েকদিন পরই এই ভূমিকম্প আঘাত হানল। সোমবার ভূমিকম্পের পর সরকার উত্তরে হোক্কাইডো থেকে টোকিওর পূর্ব চিবা পর্যন্ত বিস্তৃত অঞ্চলের বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে। সেই সঙ্গে আগামী 1 সপ্তাহের মধ্যে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার সম্ভাবনার কথা জানিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। জাপান প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থিত হওয়ায় নিয়মিতভাবেই ভূমিকম্পের সম্মুখীন হয়। 2011 সালের 9.1 মাত্রার তোহোকু ভূমিকম্প ও সুনামি দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি হিসেবে পরিচিত। এতে 22,000-এরও বেশি মানুষ মারা যান এবং কুফুশিয়া দাইচি পারমাণবিক কেন্দ্রে চুল্লি গোলে ভয়াবহ তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ে।